আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান রাফি, পড়াশোনা করতেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো আজকে আমরা পড়ব বায়োলজি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, অর্থাৎ কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি, এই অধ্যায়টা। তো চলো শুরু করি। শুরু করার আগে একটা জিনিস আমাদের জানা দরকার, যে কোনো কিছু পড়ার আগেই আমাদের এই বিষয়টা হয়তো খেয়াল করা দরকার যে কোনো অধ্যায় আমরা কেন পড়ব বা কোনো টপিক আমরা কেন পড়ব। ঠিক সেরকমই এই কোশ্চেন এই জায়গায় আসতেছে যে কোষ রসায়ন আমরা কেন পড়ব। দেখো, আমাদের যে সম্পূর্ণ বডি কিংবা জীবদেহ অথবা যে কোনো বডি, সব কিছুই কিন্তু বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি। আর এই পদার্থগুলো মূলত কী? পদার্থগুলো হচ্ছে মূলত বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড। আমরা জানি আমাদের প্রকৃতিতে লাখ লাখ কেমিক্যাল কম্পাউন্ড আছে। ঠিক সেরকম আমাদের বডিতে কিংবা কোষেও বিভিন্ন রাসায়নিক বস্তু আছে, সেগুলো দিয়ে কিন্তু আমাদের কোষ গঠিত। তো এই যে আমরা বেঁচে আছি, আমাদের আশেপাশে এত জীব দেখতেছি, সবগুলোর মাঝে যেহেতু এই রাসায়নিক বস্তুগুলো আছে, তো আমাদের অবশ্যই এর সম্পর্কে কিছু ধারণা রাখা দরকার। এই কারণে প্রথমত আমরা কোষ রসায়ন পড়ব। অ্যান্ড দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের এক্সামে ভালো করা লাগবে। এই কোষ রসায়ন চ্যাপ্টার থেকে আমাদের এইচএসসি বলো কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো কিংবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় কিন্তু অসংখ্য কোশ্চেন আসে, প্রত্যেকবারই কোশ্চেন আসে। সো এই চ্যাপ্টারটা আমাদের অনেক ভালোভাবে পড়া লাগবে। তো চলো আমরা লজিক, বেসিক ইনফরমেশন সব কিছু সহযোগে এই চ্যাপ্টারের যত ডিপে যাওয়া যায় আমরা যাব, অ্যান্ড এই চ্যাপ্টারের সম্পূর্ণ যে রস আছে সেটা আমরা আস্বাদন করব। আচ্ছা, এখন শুরুতেই আমি একটা কথা বলছিলাম যে এই যে আমাদের বডি, এই বডি অসংখ্য উপাদান দিয়ে তৈরি। তো এর এক্স্যাক্ট নাম্বার কত এর কিন্তু কোনো হিসাব নেই, বাট আমরা যে জানি যে আমাদের আম, পৃথিবীতে 118টা মৌল আবিষ্কৃত আছে, তার মধ্যে 92টা মৌল, সরি, এর মাঝে কিন্তু 92টা মৌল আছে যেগুলো আমাদের বডি গঠনে কাজে লাগে, অত্যাবশ্যকীয়। এইগুলা বিভিন্ন কম্বিনেশনে যুক্ত হয়ে হয়ে তারপরে কিন্তু আমাদের একটা কম্পাউন্ড তৈরি করে। দেখো, 92টা যৌগ যদি বিভিন্ন কম্বিনেশনে যুক্ত হয়, তাহলে কিন্তু লাখ লাখ কোটি কোটি যৌগ তৈরি হওয়া সম্ভব, ঠিক না? তো এই হচ্ছে আমাদের কোষ রসায়নের যে মৌলিক কথা সেইগুলা। এবং এছাড়াও আমরা কি জানি, আমাদের বডির 70%ই কিন্তু পানি, ঠিক না? পানিও কিন্তু একটা রাসায়নিক উপাদান। তো এই যে পানি কিংবা অন্যান্য রাসায়নিক বস্তু, এই সব কিছু নিয়ে জানার জন্যই আমরা কোষ রসায়ন পড়ব। আমাদের যে সিলেবাস আছে, আমাদের সিলেবাস অনুসারে আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা মোটা দাগে 4টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং এনজাইম। তো আজকে আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেট। তো প্রথম ক্লাসে আমরা কার্বোহাইড্রেটের যতটুকু যাওয়া সম্ভব আমরা যাব। তো চলো শুরু করি। এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। তো যে কোনো কিছুর নাম যখন আমরা শুনি, আমাদের উচিত সেই নামটা ভাঙা এবং তার মাঝে কী কী আছে এরা বোঝার চেষ্টা করা। তো কার্বোহাইড্রেট এই কথাটারে যদি আমরা ভাঙি, আমরা কি কি পাবো? দেখো, এক পাইতেছি হচ্ছে আমরা কার্বন, এবং আরেকটা পাইতেছি হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন মানে কি? হাইড্রেশন মানে হচ্ছে পানি যোগ করা, পানি যোগ করা। তাহলে এই পুরা কথাটার মানে কি হলো? কার্বনের সাথে পানি যোগ করা। এই কার্বোহাইড্রেটে একটু ইলাবোরেটলি বললে এর নাম বলা হয় হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। হাইড্রেটস অফ কার্বন বা বাংলায় কার্বনের জলায়ন। কার্বনের জলায়ন অর্থাৎ কার্বনের সাথে পানি যোগ করা। তাহলে একদম সংক্ষিপ্তভাবে একদম সিম্পল ফর্মুলা কি আসলো কার্বোহাইড্রেটের? সেটা হচ্ছে CH2O। তাহলে এই জায়গায় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত আসতেছে? CHO এর অনুপাত আসতেছে 1:2:1। কিন্তু শুধু এই শর্তই যদি মানে, তাইলেই তাহলে আমরা কার্বোহাইড্রেট বলবো, অন্য কাউরে কার্বোহাইড্রেট বলবো না, এটা যেমন সত্য না, ঠিক সেরকম অনেক যৌগই আছে যে এই অনুপাত থাকা সত্ত্বেও তারা কার্বোহাইড্রেট না। তো তারা কারা? চলো একটু দেখি। ধরো আমরা মিথানলের কথা বলতেছি, HCHO। এই জায়গায় হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এর অনুপাত কত দেখো তো? কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা,
এবং অক্সিজেন আছে একটা, অর্থাৎ CHO এর অনুপাত 1:2:1, বাট এটা কিন্তু কোনো কার্বোহাইড্রেট না। আবার যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত দেখি, CH3COOH, এর মাঝে দেখো তো এই অনুপাতটা কত আসে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের। কার্বন আছে 1, 2, হাইড্রোজেন আছে কত 4, 3 আর 1 4, এবং অক্সিজেন আছে 2টা। তাহলে অনুপাত কত আসতেছে 1:2:1। কিন্তু অ্যাসিটিক অ্যাসিডও কিন্তু আমাদের কার্বোহাইড্রেট না, বরং এটা কি, এটা হচ্ছে অনেকটা, এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো বুঝতেইছি, বাট এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি, ভিনেগার বলি। সো এটা কার্বোহাইড্রেট না, এটা মোটামুটি শিওর হলাম। আবার আরেকটা কম্পাউন্ডের না সংকেত লিখি আমি, C12H22O11। দেখো তো এই যৌগটা কি পরিচিত? এইটা হচ্ছে সুক্রোজ বা চিনির সংকেত, চিনি বা সুক্রোজ। এখন চিনি তো আমাদের সবচেয়ে বেশি পরিচিত কার্বোহাইড্রেট, ঠিক না? আমরা প্রতিদিনই চিনি খাই, চায়ে চিনি খাইতেছি, মিষ্টিতে চিনি খাইতেছি, আরও বিভিন্ন জিনিসে চিনি খাইতেছি, শরবত খাইতেছি। তো এই যে চিনি, এর যদি তুমি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত করে দেখো, সেটা আসতে হচ্ছে 12:22:11, অর্থাৎ 1:2:1 কিন্তু আসতেছে না, বাট এটাও কিন্তু আসলে আমাদের অনেক পরিচিত একটা কার্বোহাইড্রেট। তার মানে আমরা কি বুঝলাম, যদি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হয়, তাহলে এই যে সেটা কার্বোহাইড্রেট হবে, এরও গ্যারান্টি নাই। আবার যদি না হয় এরকম অনুপাত, তাও যে সে কার্বোহাইড্রেট হবে না, এরও গ্যারান্টি নাই। মূলত এই যে 1:2:1, এটা হচ্ছে মনোস্যাকারাইডের জন্য প্রযোজ্য। মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট। আমাদের যে শর্করাগুলো আছে, শর্করাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে শর্করাগুলো, সেইগুলো হচ্ছে মনোস্যাকারাইড। তো শুধু এদের ক্ষেত্রেই প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে? তাইলে আমি যদি একটা কম্পাউন্ডে কার্বোহাইড্রেট বলতে চাই, তাহলে আমার তার মাঝে কি কি শর্ত থাকা লাগবে? শর্ত। এই শর্তর আগে আমরা জানবো ডেফিনেশন। কার্বোহাইড্রেটের সংজ্ঞা কী? কার্বোহাইড্রেটের সংজ্ঞা থেকে কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্ন আসতে পারে, আবার কার্বোহাইড্রেটের সংজ্ঞা থেকেই আমরা এর শর্তগুলো জানতে পারবো। প্রথমে যে আমরা বললাম অনুপাত অনুসারে, এটা অনেক আগে প্রচলিত ছিল। এক সময় হচ্ছে বিজ্ঞানীরা ভাবতেন যে যদি এরকম অনুপাত থাকে 1:2:1, তাহলে সেটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। কিন্তু পরবর্তীতে আবিষ্কার হলো এটা সত্যি না, ঠিক আছে? তো আসল সত্যি কি, আসল ডেফিনেশন কি, আর শর্ত কি, সেগুলো দেখি। তো কার্বোহাইড্রেট হওয়ার জন্য যে শর্ত, সেটাই ডেফিনেশনে বলা আছে যে কার্বোহাইড্রেট হতে হলে তাকে হওয়া লাগবে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের ডেরিভেটিভস। ডেরিভেটিভস মানে কি? ডেরিভেটিভস মানে হচ্ছে এদের থেকেই উদ্ভূত হয়েছে সামহাও, যে এরা সরাসরি অ্যালডিহাইড কিংবা কিটোন না, কিন্তু এদের থেকেই এরা তৈরি হয়েছে, ঠিক আছে? তো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রক্সি কিটোন, এই জায়গা থেকে আমরা কি কি শর্ত পাইতেছি দেখো, যে এই জায়গায় পলি আছে। পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু। এই জায়গায় আমরা বহু বলতে বুঝাইতেছি একের অধিক। তারপরে হাইড্রক্সি। হাইড্রক্সি কোন মূলক? হাইড্রক্সি হচ্ছে OH মূলক। তোমরা অনেকেই হয়তো 9-10-এ পড়ে আসছো, এটা হচ্ছে হাইড্রক্সাইড মূলক। বাট হাইড্রক্সাইড মূলকের পাশাপাশি এর আরও নাম আছে, সেটা হচ্ছে হাইড্রক্সিল মূলক। সো এটাকে হাইড্রক্সি বলতেছি আমরা। এখন পলিহাইড্রক্সি, অর্থাৎ প্রথম শর্ত পাওয়া গেল যে বহু হাইড্রক্সিল মূলক থাকা লাগবে, একটা থাকলে হবে না। আমরা যখন কিছুক্ষণ আগে মিথানলের সংকেত দেখলাম যে HCHO, এই জায়গায় দেখো তো কোনো কি হাইড্রক্সি মূলক আছে? নাই, কোনো হাইড্রক্সি মূলকই নাই। সো এটা আমরা বলতে পারি না। কিন্তু এই জায়গায় দেখো অ্যালডিহাইড আছে যদিও, বাট এটা আমাদের শর্তের মানে সম্পূর্ণ শর্ত ফিল আপ করতেছে না। এখন দেখো অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড কি আর কিটোন কি? এটা হচ্ছে এক ধরনের কার্যকারী মূলক। আমরা কার্যকারী মূলক বলতে কি বোঝাই? ধরো একটা যৌগ আছে, যৌগরা কোন শ্রেণীর যৌগ, এটা তুমি কি দেখে বুঝবে? একটা নির্দিষ্ট সংকেত দেখে বোঝা লাগবে। ওই সংকেতটাই হচ্ছে কার্যকারী মূলক। যেমন আমি যদি কোনো জায়গায়
OH দেখি, এটারে আমরা হচ্ছে অ্যালকোহল হিসেবে বলতে পারি। তারপরে COOH দেখলাম, তার মানে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। ঠিক সেরকম অ্যালডিহাইড এবং কিটোন এরা হচ্ছে কার্বনিল মূলক যদি থাকে তাহলে কার্বনিল মূলক কি C+O, এটা হচ্ছে কার্বনিল মূলক। এখন এই কার্বনিল মূলকের যদি একটা হাতে আমরা কি জানি কার্বনের 4টা হাত, তো 2টা হাত দেখো অক্সিজেন দিয়ে ফিল আপ হয়ে গেছে, 2টা হাত ফাঁকা আছে। এখন এই একটা হাতে যদি হাইড্রোজেন থাকে এবং আরেকটা হাতে যদি কার্বন বা অন্য কোনো কার্বনের যৌগ, আমরা হচ্ছে R দিয়ে প্রকাশ করতেছি যে এই জায়গায় R, মানে যে কোনো কার্বনের যৌগ, ঠিক আছে, যদি থাকে তখন আমরা সেটারে বলতেছি হচ্ছে অ্যালডিহাইড। এবং এর 2টা হাতেই যদি থাকে, এই জায়গায় কার্বন আছে, এই জায়গায় কার্বন আছে, অর্থাৎ এর যে ফাঁকা 2টা হাত অক্সিজেন বাদে এই 2টা হাতে যদি আমরা আর অর্থাৎ কার্বনের যৌগ দিয়ে পূরণ করে দিই তখন আমরা এটারে বলতে পারবো হচ্ছে কিটোন। তাহলে টোটাল কি শর্ত পেলাম? আচ্ছা, কিটোন না, কিটোন। সো আমরা টোটাল এই কয়টা শর্ত পেলাম যে ওই জায়গায় হাইড্রক্সিল মূলক থাকা লাগবে এবং এক না একের অধিক হাইড্রক্সিল মূলক থাকা লাগবে, এবং তারপরে কি থাকা লাগবে, সেটা কিটোন হওয়া লাগবে অথবা অ্যালডিহাইড হওয়া লাগবে। তাইলেই শুধুমাত্র পসিবল যে ওইটা কার্বোহাইড্রেট বলতে পারবো আমরা। তো এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আগাই। আচ্ছা, আমরা যখন কার্বোহাইড্রেট সম্পর্কে জানলাম, এখন আমাদের জানা দরকার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য সম্পর্কে, কার্বোহাইড্রেটের কি কি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখব কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। আমরা প্রথমত চিন্তা করি আমরা যে আমাদের যে পরিচিত কার্বোহাইড্রেটগুলো আছে সেইগুলো সম্পর্কে। পরিচিত কার্বোহাইড্রেট কী কী আছে? ধান, চাল বা ভাত আমরা যেটা রেগুলার খাইতেছি, তারপরে চিনি খাচ্ছি রেগুলার, ঠিক না? ঠিক সেরকম আমরা অনেক পাটের আঁশ দেখতেছি যেটা হচ্ছে সেলুলোজ। এইগুলাই হচ্ছে আমাদের দৈনন্দিন যে পরিচিত কার্বোহাইড্রেট আছে এইগুলো। তো এদের বৈশিষ্ট্য চিন্তা করো, এরা দেখতে কীরকম। তুমি চিনির কথা চিন্তা করো বা ভাতের কথা চিন্তা করো, এরা কিন্তু দানাদার। সো কার্বোহাইড্রেট হইতে পারে দানাদার। আবার গ্লুকোজ পাউডার অথবা তুমি আটার গুঁড়ার কথা চিন্তা করো, চালের গুঁড়ার কথা চিন্তা করো, এরাও কিন্তু কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট কীরকম? এটা হচ্ছে পাউডার। আবার পাটের আঁশের কথা যে বললাম, পাটের আঁশ কীরকম? পাটের আঁশ কিন্তু তন্তুময় বা ফাইবার সমৃদ্ধ, তো এটা হচ্ছে পারে তন্তুময়। সো কার্বোহাইড্রেটের প্রথম বৈশিষ্ট্য যেটা হতে পারে দানাদার, যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের ভাত বা স্টার্চ, তারপরে হতে পারে পাউডার, তারপরে হতে পারে তন্তুময় বা ফাইব্রাস যেমন সেলুলোজ। তারপরে এদের স্বাদ চিন্তা করো, তো এদের স্বাদ কীরকম? আমরা যখন চিনি খাই বা গ্লুকোজ খাই এরা কিন্তু অনেক মিষ্টি স্বাদযুক্ত, ঠিক না? তো এদের স্বাদ হতে পারে মিষ্টি। অথবা তুমি যখন ভাত খাও অথবা তুমি চিন্তা করো যে তুমি পাটের বাকল কিংবা গাছের বাকল চাবাইতেছো, ওইগুলো কি আসলে কোনো স্বাদ আছে? না, স্বাদহীন। সো মিষ্টিও হতে পারে, আবার হতে পারে এর মাঝে কোনো স্বাদই নেই। আবার তুমি দ্রবণীয়তার কথা চিন্তা করো, যে এরা কি আসলে পানিতে দ্রবীভূত হয়? তুমি যদি মিষ্টি, চিনি অথবা গ্লুকোজ এইগুলোকে তুমি পানির ভিতরে দাও এবং গোলাও, তাহলে কিন্তু এরা দ্রবীভূত হবে। সো এরা পানিতে দ্রবীভূত হয়। আবার তুমি যদি ভাত কিংবা পাটের আঁশ এরা পানির ভিতরে দিয়ে গোলাইতে থাকো, তাহলে কিন্তু এরা কখনোই দ্রবীভূত হবে না। সো কিছু কিছু আছে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু আছে দ্রবীভূত হয় না। তারপরে এদের যদি তুমি অতিরিক্ত তাপ দাও তাহলে এরা অঙ্গারে পরিণত হয়। অঙ্গার, অতিরিক্ত তাপ। অঙ্গার মানে কি? অঙ্গারের ইংরেজি হচ্ছে এম্বার। তোমরা অনেকেই অঙ্গার বোঝো, আবার অনেকেই বোঝো না। এই কারণেই দেখো আমি পাশে একটা ছবি রাখছি, এই ছবিটার দিকে খেয়াল করো। আমরা যখন কয়লা পোড়াই, দেখছো না একদম লাল হয়ে আছে আগুনের ফুলকির মতো? যারা দেখো নাই তারা কামারের দোকানে গিয়ে দেখতে পারো এরকম। তো তুমি যখন কার্বোহাইড্রেটে অধিক তাপ দিবা, অনেক জ্বলন্ত আগুনের মাঝে রাখবা, তখন এরা এম্বার গঠন করবে বা অঙ্গারে পরিণত হবে, ঠিক আছে?
তারপরে এরা এস্টার ফর্ম করে। কিসের সাথে এস্টার ফর্ম করে? এরা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার ফর্ম করে। প্লাস ধরো একটা হচ্ছে কার্বোহাইড্রেট দিলাম আমরা, ঠিক আছে। কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে? আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম কার্বনিল মূলক আছে, ঠিক না? তো কার্বনিল মূলক হতে পারে অ্যালডিহাইড অথবা কিটোন, তো আমরা এই জায়গায় অ্যালডিহাইড লিখছি। সো অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড এই দুজনের বিক্রিয়া করান লাগবে আমাদের। তো অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিডের সরাসরি কোনো বিক্রিয়া হয় না, বাট একটু মডিফাই হওয়ার পরে বিক্রিয়া হয়। কীরকম? প্রথমে এই দুজনের যদি বিক্রিয়া করাইতে যাই, তাহলে প্রথমে এইটার একটু মডিফাই করা লাগবে, এটা একটু বিজারিত হবে, হয়ে তৈরি করবে হচ্ছে আর ড্যাশ CH2OH, অর্থাৎ প্রথমে এর পরিণত হলো হচ্ছে অ্যালকোহলে। এখন এই অ্যালকোহলের সাথে যদি আমি এর বিক্রিয়া করাই আর COOH প্লাস আর ড্যাশ CH2OH, অর্থাৎ অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের যদি বিক্রিয়া করি তাহলে আমরা পরিণত হবে হচ্ছে অ্যাস্টারে আর COO আর ড্যাশ। সো এই যে COO মূলক, এটাই হচ্ছে মেইনলি আমাদের অ্যাস্টারের কার্যকারী মূলক। সো কার্বোহাইড্রেট অ্যাস্টারে পরিণত হয়, ঠিক আছে। আবার এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। আলোক সক্রিয় সমানতা কি? এই আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে, এটা জাস্ট এই মোমেন্টে জেনে রাখো আলোক সক্রিয় সমানতা কি, এটার ডিটেলস আমরা কিছুক্ষণ পরে পড়বো এই টপিক আসলে। সো আশা করি এই যে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো পড়লাম আমরা, এই কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এর পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের যে মানব জীবন আছে, এই মানব জীবনে কার্বোহাইড্রেটের কাজ কি। কার্বোহাইড্রেট কি কি কাজ করে আমাদের? প্রথমত আমি যদি এক নম্বরেই বলি যে কার্বোহাইড্রেট আমাদের শক্তি দেয়, ঠিক না? যে কার্বোহাইড্রেট আমাদের শক্তি প্রোভাইড করে। শক্তি দেয়। আমরা যে এত এত খাবার খাইতেছি, এই খাবারগুলো কি সবগুলাই আসলে আমাদের বডিতে অ্যাবজর্ব হইতে পারে? পারে না। মূলত সবগুলা যে কার্বোহাইড্রেট আছে, বড় বড় কার্বোহাইড্রেট, ভাত, চিনি বা যাই আমরা খাইতেছি না কেন, সবগুলা ভেঙে প্রথমে গ্লুকোজে পরিণত হয়। তারপরে সেই গ্লুকোজে শ্বসনে যায়, শ্বসনের মাধ্যমে, সবাত শ্বসনের মাধ্যমে আমাদের অনেক পরিমাণে শক্তি দেয়, ঠিক আছে। তো এই যে শক্তি পাইতেছি মূলত আমরা পাইতেছি কিন্তু এই কার্বোহাইড্রেট থেকে বা গ্লুকোজ থেকে। সো কার্বোহাইড্রেট প্রথমে আমাদের শক্তি দিতেছে। তারপরে উদ্ভিদে সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে। সাপোর্টিং টিস্যু, এই যে এত বড় বড় উদ্ভিদ, এই বড় বড় উদ্ভিদগুলো দাঁড়ায় আছে কিভাবে? এরা ভেঙে পড়তেছে না কেন? কারণ এদের যে কাঠামো অনেক শক্ত, এই যে শক্ত কাঠামো এর সাপোর্ট কে দিয়েছে? এটা তৈরি হয়েছে কিন্তু সেলুলোজ দিয়ে, ঠিক আছে। তো যেহেতু সেলুলোজ অনেক শক্ত করে তৈরি আছে উদ্ভিদে, সো সেলুলোজ উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করতেছে। তারপরে কি আছে যে কার্বন স্কেলিটন গঠন করে। যে উদ্ভিদের যে বডি আছে, এই বডির যত উপাদানগুলো আছে, এর যে কার্বন স্কেলিটন, এই কার্বন স্কেলিটন মেইনলি গঠন হয় হচ্ছে এই আমাদের শর্করা দিয়ে, ঠিক আছে। তো কার্বন স্কেলিটন কি? অনেক বড় বড় তো যৌগ থাকে, ঠিক না? তো অনেক বড় বড় যৌগের দেখা যায় যে হচ্ছে একটা হচ্ছে পলিস্যাকারাইড, হাজার হাজার মলিকিউল আছে, ওইগুলো মেইনলি হচ্ছে এরকম বিভিন্ন স্ট্রাকচার থাকে। তো এই স্ট্রাকচারগুলো অনেকটা কঙ্কালের মতো কাজ করে, বডিরে ধরে রাখে। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়েছে আসলে এই দিয়ে, আমাদের শর্করা দিয়ে, ঠিক আছে। সো কার্বন স্কেলিটন গঠন করতেছে। তারপরে এরা কি করে? তারপরে যে আমাদের হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেটিং এজেন্ট। লুব্রিকেটিং এজেন্ট কি?
সেটা হচ্ছে আমাদের হাড়গুলা যে প্রতিনিয়ত আমরা নাড়াইতেছি, এই যে আমরা পা নাড়াচাড়া করতেছি কিংবা হাত নাড়াচাড়া করতেছি, এই জায়গায় দুইটা হাড় যখন যখন এক জায়গায় মিলিত হয়েছে তখন কিন্তু তাদের মধ্যে নাড়াচাড়া করানোর সময় সংঘর্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক না? ঘষা লাগবে, এক একের সাথে ঘর্ষণ হবে। ধরো এটা হচ্ছে একটা হাড়, তারপরে এটা হচ্ছে আর একটা হাড়। এখন এই হাড়গুলো যখন তুমি নড়াইতেছো, এটা এদিক নিতেছো কিংবা এটার এদিক বেন্ড করতেছো, তখন কিন্তু এই জায়গায় ঘর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তো এই ঘর্ষণ হইলে কিন্তু হাড়ের অনেক ক্ষতি হবে। এই ক্ষতি মানে যেন না হয়, এই কারণে এই জায়গায় বেশ ফ্লুইড থাকে বা তরল জাতীয় কিছু পদার্থ থাকে। এই পদার্থগুলোরে বলা হয় হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, ঠিক আছে? সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইড এই নামটা কিভাবে আসে দেখো। প্রথমে আসে সিন, SYN। এই সিন শব্দের অর্থ হচ্ছে টুগেদার। দেখো এই জায়গায় একাধিক বোন একসাথে মিলিত হয়েছে, এই কারণে বলতেছি টুগেদার। আর ওভিয়াল এটা আসছে হচ্ছে ওভাম থেকে, ওভাম বা ওভা, এর মানে কি? এর মানে হচ্ছে এগ বা ডিম। তো ডিমের মধ্যে যে তরলটা আছে সেটা কি? সেটা অনেকটা হচ্ছে পিচ্ছিল পদার্থ থাকে না? আর সিন মানে কি? একসাথে হাড় যুক্ত হয়েছে। তো হাড়ের সন্ধিস্থল যে জায়গায় একাধিক হাড় যুক্ত হইতেছে, এই জায়গায় ডিমের তরলের মতো পিচ্ছিল কিছু তরল থাকে, তারই বলা হয় হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। আর এই সাইনোভিয়াল ফ্লুইড যে অস্থিসন্ধিগুলোতে থাকে তাদের বলা হয় হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি, ঠিক আছে? তো এই সাইনোভিয়াল ফ্লুইডটা অনেক পিচ্ছিল হয় ডিমের তরলের মতো, এই কারণে এরা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ঘর্ষণের হাত থেকে আমাদের বাঁচায় এবং হাড় যেন ক্ষতি না হয় এজন্য আমাদের বাঁচায়। তারপরে 5 নাম্বার, সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে। উদ্ভিদ এবং প্রাণী দুই জায়গায় এরা সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে। কীরকম সঞ্চয় পদার্থ? এই যে উদ্ভিদের আমরা ধান, এরা কিন্তু উদ্ভিদের একটা ফল, ঠিক না? তারপরে আপেল কিংবা কমলা, তুমি যাই বলো না কেন, এই যে ফলগুলোর মধ্যে যে শক্তিগুলো সঞ্চিত আছে, এইগুলো কই থেকে আসছে? এগুলো কিন্তু আসলে কার্বোহাইড্রেট হিসেবেই সঞ্চিত আছে। উদ্ভিদের ক্ষেত্রে এই সঞ্চিত উপাদানটা হচ্ছে স্টার্চ, এটা একটা পলিস্যাকারাইড। এটা সম্পর্কে পরবর্তী ক্লাসে জানবো। এবং আমাদের মানুষের দেহেও কিন্তু সঞ্চিত পদার্থ হিসেবে কার্বোহাইড্রেট থাকে, সেটা থাকে হচ্ছে গ্লাইকোজেন। যখন এই যে আমরা এত এত খাবার খাইতেছি, সব খাবার কি আমাদের আসলে লাগতেছে না, কিছু এক্সট্রা হয়ে যেতেছে, ওই এক্সট্রাটা কিন্তু গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। এটা যখন আমরা ফাস্টিং করি কিংবা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি, তখন কিন্তু এই গ্লাইকোজেন ভেঙে তারপরে আমাদের শক্তি সরবরাহ করে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের কাজ। এখন সোফার এই যে আমরা 5টা পড়ছি, 5টা মনে রাখা কিন্তু তোমাদের জন্য শুরুর দিকে একটু টাফ হবে। সো মনে রাখার একটা ছোটো ট্রিক হতে পারে এরকম যে, দেখো সবগুলাতেই কিন্তু আছে, শক্তি দেয়, সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে, কার্বন স্কেলিটন গঠন করে, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে, সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে। তো সবগুলাতেই আছে। সো কার্বোহাইড্রেটের কাজ তুমি দিয়ে কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে? এবং কাজ কিন্তু শেষ হয় নাই, এবং আরও অনেক কাজ আছে। কি? এর আরও অনেক কাজ হচ্ছে যে বিভিন্ন বিপাকে হেল্প করে। যেমন তুমি যদি কার্বোহাইড্রেটের কথা চিন্তা করো, যে কার্বোহাইড্রেট আমরা কিভাবে শক্তি পাই কার্বোহাইড্রেট থেকে? কার্বোহাইড্রেট থেকে শক্তিটা পাই কিন্তু শ্বসনের মাধ্যমে, ঠিক না? তো এই যে শ্বসন হইতেছে, এই বিপাকীয় প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট হেল্প করতেছে। আবার তুমি যদি ফ্যাটি অ্যাসিড বা প্রোটিন এদের কথা চিন্তা করো, এদের থেকেও আমরা শক্তি পাই, আমরা ফ্যাট থেকেও শক্তি পাই, প্রোটিন থেকেও শক্তি পাই। তো এই শক্তিগুলো কিভাবে আসে? তো এই শক্তিগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদের যে ফ্যাটি অ্যাসিড আছে, লিপিড, এই ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হয়। এই অক্সিডেশনটা আমরা মেডিকেল টার্মে বলি বিটা অক্সিডেশন, ঠিক আছে? তো এই বিটা অক্সিডেশনের পরে যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এখন তোমরা যখন উদ্ভিদ শারীরতত্ত্ব পড়বা, ওই জায়গায় যখন শ্বসন পড়বা, দেখবা যে অ্যাসিটাইল কোয়ে কিন্তু ক্রেবস চক্রে প্রবেশ করবে, এবং ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করার পরে ক্রেবস সাইকেল থেকে হচ্ছে আমরা মূলত যে শক্তিটা পাই, এটিপি পাই, ওই এটিপি কিংবা অন্যান্য শক্তি সেটা আমরা পাবো হচ্ছে
ক্রেবস সাইকেলে। তখন অ্যাসিটাইল কোয়ে যদি ক্রেবস সাইকেলে ঢুকতে চায়, এ কিন্তু সরাসরি ঢুকতে পারবে না, এর একটা যৌগের সাহায্য লাগবে, সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট, এই অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হবে। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট এবং অক্সালো অ্যাসিটেট হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এই দুইটা যুক্ত হয়ে 2 আর 4 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, এবং তারপরে এটা ক্রেবস চক্রে প্রবেশ করবে। এখন এই যে অক্সালো অ্যাসিটেট, এই অক্সালো অ্যাসিটেট কই থেকে পাই আমরা? অক্সালো অ্যাসিটেট পাই হচ্ছে আমরা পাইরুভেট থেকে, পাইরুভেট। আর এই পাইরুভেট কই থেকে পাই আমরা? পাইরুভেট পাই হচ্ছে আমরা গ্লুকোজ থেকে। সো আলটিমেটলি তোমার বডিতে যত ফ্যাটই থাকুক, যত প্রোটিনই তুমি খাও না কেন, তোমার কাছে যদি এই গ্লুকোজ না থাকে, তাহলে কিন্তু এই ফ্যাট থেকে তুমি শক্তি পাবে না। কারণ কি? এই যে ফ্যাট থেকে শক্তি পাইতে হইলে তোমার ফ্যাটি অ্যাসিড থেকে আসবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এখন অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে যদি না প্রবেশ করে, তাহলে এর থেকে শক্তি পাওয়া পসিবল না। সো ক্রেবস চক্রে প্রবেশ করতে হলে তোমার লাগবে অক্সালো অ্যাসিটেট, যেটা আবার আসতেছে গ্লুকোজ থেকে। সো তোমার বডিতে যদি আলটিমেটলি গ্লুকোজ না থাকে, তুমি যদি কার্বোহাইড্রেট না খাও, তুমি যদি শুধু প্রোটিন খাও কিংবা ফ্যাট খাও, তাহলে সেটা দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো তুমি শক্তি পাইতেছো না। ঠিক আছে, সো কার্বোহাইড্রেট আমাদের ফ্যাটি অ্যাসিডের বিপাকে, লিপিডের বিপাকে, আবার প্রোটিনের বিপাকে। প্রোটিনের বিপাকের ক্ষেত্রেও সেম, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তারপরে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র কিংবা ক্রেবস সাইকেলে প্রবেশ করবে। সো আলটিমেটলি কিন্তু আমাদের গ্লুকোজ লাগতেছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। এরপরে বিভিন্ন কোএনজাইম কীরকম, এটিপি, এনএডিপি, এইগুলো যে কোএনজাইমগুলো আমাদের লাগে, এগুলো তৈরিতেও কিন্তু আমাদের কার্বোহাইড্রেট লাগবে। কীরকম? আমি যদি এটিপির কথা বলি, এটিপি যেটা আমরা এনার্জি কয়েন হিসাবে বলি, যে আমাদের বায়োলজিক্যাল এনার্জি কয়েন, ঠিক না? এটিপির মাধ্যমেই কিন্তু আমরা সকল শক্তি পাই। সো এই এটিপির পূর্ণ নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট মানে কি? 3টা ফসফেট আছে, ঠিক আছে? তারপরে আছে কি? অ্যাডিনোসিন। এখন এই অ্যাডিনোসিনের আমরা ভাঙলে পাবো হচ্ছে অ্যাডিনিন প্লাস রাইবোজ সুগার। রাইবোজ সুগার বা অন্য পেন্টোজ সুগার পাবো মেইন। ঠিক আছে, তো এই যে রাইবোজ সুগার, এটা কিন্তু শর্করা। তো এই যে এটিপি, এনএডিপি, এফএডি বা তুমি যেই কোএনজাইমগুলাই আমাদের প্রতিনিয়ত লাগতেছে, সবগুলোর মাঝেই কিন্তু এই সামহাউ পেন্টোজ সুগার লাগতেছে। ঠিক আছে, তারপরে আবার তুমি ডিএনএ অথবা আরএনএর কথা চিন্তা করো, যেগুলো হচ্ছে আমাদের বংশগতির ভৌত ভিত্তি। এই ডিএনএ কিংবা আরএনএ এইগুলাতে কি থাকে? এইগুলাতেও কিন্তু পেন্টোজ সুগার থাকে, পেন্টোজ সুগার। এর নাম কি? ডিএনএর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএর পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। সো এই যে রাইবো কই থেকে আসছে? রাইবোজ সুগার থেকে আসছে। সো রাইবোজ সুগার থেকে আসতেছে আরএনএ, এবং ডিঅক্সিরাইবোজ সুগার, অর্থাৎ যে রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, তাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ সুগার। তো সেই জায়গা থেকে আসতেছে হচ্ছে আমাদের ডিএনএ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। এই হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেটের কাজগুলো জানতাম, কার্বোহাইড্রেটের কাজ সম্পর্কে জানলাম। এছাড়াও আরও বিভিন্ন কাজে কার্বোহাইড্রেট লাগে, যেমন আমরা যদি কোষের কথা চিন্তা করি, কোষ প্রাচীরের বিভিন্ন উপাদান হিসাবে কার্বোহাইড্রেট লাগে, যেমন গ্লাইকোক্যালিক্স থাকে, ঠিক না? গ্লাইকোক্যালিক্সে কী থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে এবং গ্লাইকোলিপিড থাকে। তো এই যে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, এই জায়গায় গ্লাইকো অংশটা মানে কি? কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে? তারপরে উদ্ভিদের যে গঠন দিতেছে, এটাও তো কার্বোহাইড্রেট থেকে, আমরা কিছুক্ষণ আগেই জানলাম। তারপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপরে আরও বিভিন্ন জিনিসপত্র। তারপরে আমাদের যে বস্ত্র তৈরি হইতেছে, এইগুলোও কিন্তু কার্বোহাইড্রেট থেকে আসতেছে। তুলার কথা চিন্তা করো, তুলাতে অনেক পরিমাণে সেলুলোজ থাকে, তুলা থেকেই আমাদের সুতা, এবং সুতা থেকেই কাপড় তৈরি হয়। সো আমাদের বস্ত্রের জন্য হেল্প করতেছে। তারপরে কাঠ দিয়ে আমরা বাড়িঘর তৈরি করতেছি, আসবাবপত্র তৈরি করতেছি, কাঠের ভিতরে সেলুলোজ আছে। সো
ওভারঅল যদি আমরা চিন্তা করি যে আমাদের আশেপাশে যত কিছু দেখতেছি আমাদের বডি সহ সব কিছুতেই কার্বোহাইড্রেট ভূমিকা রাখে। তো কার্বোহাইড্রেটের কাজ অনেক বেশি। ঠিক আছে, তো চলো, আশা করি আমি কার্বোহাইড্রেটের কাজ সম্পর্কে তোমাদের বুঝাইতে পারছি। এখন আমাদের জানা লাগবে হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ কী। আচ্ছা, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, এখন কোনো কিছু যদি শ্রেণীবিভাগ করতে চাই তাহলে তার একটা ভিত্তি লাগে যে আমি কিসের ভিত্তিতে এর শ্রেণীবিভাগ করব। তো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ করার জন্য আমাদের বেশ কয়েকটা ভিত্তি আছে। সেই ভিত্তিগুলো কী কী? প্রথমে স্বাদের ভিত্তিতে, যে সেটা খাইতে কীরকম। স্বাদের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সুগার এবং আর একটা হচ্ছে নন সুগার। এখন এদের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য, একদম মুখের কথাতেই, নাম থেকেই, সুগার। সুগার কীরকম হবে? মিষ্টি, সুইট। এবং নন সুগার আছে, এরা স্বাদহীন, অর্থাৎ এদের মিষ্টি লাগে না খাইতে। তারপরে যেগুলো সুগার আছে, আমি সুগার হিসেবে চিনির কথা বলি, যে চিনি যখন তুমি পানিতে দাও, এটা কি পানিতে দ্রবীভূত হয়? অবশ্যই হয়, চিনির সিরাপ তৈরি হয়। সো এরা পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবণীয়। আর যেগুলো নন সুগার অর্থাৎ স্বাদহীন, যেমন তুমি ভাতের কথা চিন্তা করো, ভাতটা কি তুমি পানিতে দ্রবীভূত করতে পারবা না। সো এরা পানিতে দ্রবীভূত হয় না। তারপরে চিনির আকৃতি কীরকম? চিনির আকৃতি হচ্ছে ক্রিস্টালাইন, ঠিক না? চিনি দানার মতো থাকে ক্রিস্টাল হিসেবে, ষড়ভুজাকার ক্রিস্টাল। যদি এটা হইতেছে না, হ্যাঁ, এই যে এরকমই তো ষড়ভুজাকার ক্রিস্টাল হিসেবে থাকে, ঠিক না? সো চিনি হচ্ছে আমাদের স্ফটিক আকার, অর্থাৎ আমাদের যে সুগার আছে, সুগারটা হচ্ছে স্ফটিক হিসেবে থাকে, স্ফটিক আকার। আর এই যে নন সুগার যেগুলো আছে, এরা এক একটা এক এক রকমের আকৃতির হইতে পারে। যেমন সেলুলোজ, এরাও নন সুগার, এরা হইতে পারে তন্তুময়। আবার স্টার্চ হইতে পারে দানাদার। সো এটা হচ্ছে অ্যামরফাস, বা এদের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, অ্যামরফাস। এই যে মর্ফ মানে কি? মর্ফ মানে হচ্ছে বডির আকৃতি, এবং এ মানে হচ্ছে নাই। এ মানে হচ্ছে বায়োলজিতে উইদাউট বা নাই, এ অথবা অ্যান এগুলো থাকলে। সো এর কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই। তো এই হচ্ছে আমাদের সুগার এবং নন সুগার, এটা স্বাদের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তারপরে আমরা যদি বলি যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে শ্রেণীবিভাগ, বিজারণ ক্ষমতার ভিত্তিতে শ্রেণীবিভাগ কোনটা? এটা হইতে পারে রিডিউসিং অথবা নন রিডিউসিং। রিডিউসিং কার্বোহাইড্রেট এবং হইতে পারে নন রিডিউসিং কার্বোহাইড্রেট। আচ্ছা, রিডিউসিং আর নন রিডিউসিং দিয়ে আমরা কি বুঝাইতেছি? যে একটা হচ্ছে বিজারক শর্করা এবং আর একটা বিজারক শর্করা না। সো বিজারক মানে কি? আমরা কি জানি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া বা ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে বিজারক হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে বা বিজারণ ঘটাইতে বাধ্য করে, যে সেই হচ্ছে বিজারক। অর্থাৎ এরা একটা বেসিক, তোমরা 9-10-এ পড়ে আসছো, আবার অনেকে হচ্ছে এরা গোলমাল পাকায় ফেলো, এটা একটু ভালো করে খেয়াল রাখবা। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, ঠিক আছে, বাট বিজারক মানে কিন্তু যে ইলেকট্রন ত্যাগ করতেছে তাই আমরা জারক বলবো না, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে হবে হচ্ছে জারক। আর ইলেকট্রন গ্রহণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটারে বলি হচ্ছে আমরা বিজারণ। তাহলে যেহেতু বিজারক শর্করা, তার মানে কি? এই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আমি তো উল্টাপাল্টা বাধায় ফেলছি না, ঠিকই আছে। বিজারক মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। এখন ইলেকট্রন যদি ত্যাগ করতে চায়, তাহলে এর যে কার্যকারী মূলকটা আছে, এই কার্যকারী মূলকটা থাকা লাগবে ফ্রি, একদম বাইরের দিকে, যেন ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারে। কীরকম? আমরা যদি একটা সিম্পল গ্লুকোজের কথা চিন্তা করি, যে গ্লুকোজ হচ্ছে একটা গ্লুকোজ, CH2OH। এটা হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার। তো গ্লুকোজে দেখো, এই যে আমাদের এইটা আছে কার্যকারী মূলক, এই কার্যকারী মূলকটা কিন্তু একদম বাইরের দিকে আছে। এই বাইরের দিকে থাকার কারণে এই কিন্তু খুব ইজিলি এই জায়গা থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ঠিক আছে। বাট এগুলো বাইরের দিকে নাই, অর্থাৎ বন্ধন গঠন করছে, যেমন সুক্রোজের ক্ষেত্রে
এরকম একটা বন্ধন গঠন করে সুক্রোজ, ঠিক আছে। তো এর যে মুক্ত মূলকগুলো ছিল, এর মুক্ত মূলকগুলো কিন্তু এই জায়গায় আসলে বন্ধন গঠন করে ফেলছে, এ আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, ঠিক আছে। এই কারণে এদের বলতেছি আমরা হচ্ছে নন রিডিউসিং সুগার। সো রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারের পার্থক্য এই যে একজনের মুক্ত মূলক থাকবে এবং আরেকজনের মানে মুক্ত মূলক তো না, মুক্ত থাকবে এই আমাদের যে কার্যকারী মূলকটা আছে এটা একদম বাইরের দিকে থাকবে এবং একজনের হচ্ছে বন্ধন গঠন করে ফেলবে কিংবা ভিতরের দিকে থাকবে, যে আর পরবর্তীতে অন্য কোনো কাজ করতে পারবে না বা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে সুগার এবং নন সুগারের পার্থক্য। সো আমি যদি একটা বিজারণ ঘটাইতে চাই, যে কার্বোহাইড্রেটের বিজারণ, আমাদের যে অ্যালডিহাইড কিংবা কিটোন কার্বনিনমূলক, এদের বিজারণ মেইনলি দুইভাবে ঘটানো যায়। একটা হচ্ছে তীব্র বিজারণ এবং একটা হচ্ছে মৃদু বিজারণ। তীব্র বিজারণ কি দিয়ে করা হয়? তীব্র বিজারণ করা হয় হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং HCl দিয়ে। আর মৃদু বিজারণ করা হয় হচ্ছে সোডিয়াম অ্যামালগাম এবং পানি দিয়ে, ঠিক আছে। তো আমরা মৃদু বিজারণটাই দেখি, যে ধরো এটা হচ্ছে একটা গ্লুকোজ, বাকি অংশটুকু আমি আর দিয়ে বুঝাইলাম, আর দিয়ে হচ্ছে গ্লুকোজের বাকি অংশ, এবং এর সাথে আমি যুক্ত করলাম হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম প্লাস পানি। তো প্রথমে এই যে সোডিয়াম অ্যামালগাম আর পানি, এই সোডিয়াম অ্যামালগাম আর পানি বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন অনেক অ্যাক্টিভ হয়। এই জাইমান হাইড্রোজেন তারপরে এর সাথে যুক্ত হয়ে আলটিমেটলি তৈরি করবে হচ্ছে আর CH2OH, অর্থাৎ আমাদের এই জায়গায় তৈরি করতেছে হচ্ছে অ্যালডিহাইড থেকে কি তৈরি করলো? অ্যালকোহল তৈরি করলো। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে তীব্র বিজারণ এবং মৃদু বিজারণ এই দুই পদ্ধতিতে আমরা কার্বোহাইড্রেটের বিজারণ ঘটাইতে পারি, অর্থাৎ মূলত কার্বনিন মূলকের বিজারণ। কার্বনিন মূলকের বিজারণ ঘটায় আমরা বানাইতে পারবো হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের যে রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার, এই দুইটার পার্থক্য। এরপরে আমরা আবার কিসের ভিত্তিতে ভাগ করতে পারি এদের? আমরা এদের ভাগ করতে পারি, আমরা স্বাদের ভিত্তিতে শ্রেণীবিভাগ দেখলাম, বিজারণ ক্ষমতার ভিত্তিতে শ্রেণীবিভাগ দেখলাম। এখন দেখব রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে। রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে এর কি কি প্রকারভেদ হইতে পারে সেটা হচ্ছে 4 ভাগে ভাগ করতে পারি আমরা রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে। সেটা হচ্ছে মনোস্যাকারাইড, তারপরে সেটা হইতে পারে ডাইস্যাকারাইড, অর্থাৎ 2টা মনোস্যাকারাইড একসাথে মিলিত হইলে হবে ডাইস্যাকারাইড। 3 নম্বর হচ্ছে অলিগোস্যাকারাইড, অর্থাৎ 3 থেকে 10টা যদি একসাথে যুক্ত হয় তাহলে আমরা বলবো হচ্ছে অলিগোস্যাকারাইড। এবং 4 নম্বরে হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে। সো এই মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এইগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের মূল পড়ার ভিতরে যাওয়া। তো চলো এখন আমরা শুরু করব মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড দিয়ে কী বুঝাইতেছি আমরা? যে মনো মানে কি? মনো মানে হচ্ছে এক। সো এই জায়গায় একটা কার্বোহাইড্রেট থাকবে, অ্যান্ড সবচেয়ে সরল কার্বোহাইড্রেট। যত বড় কার্বোহাইড্রেট হোক, চিনি, ভাত কিংবা তুমি যাই বলো না কেন, সবগুলোরে ভাঙতে 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 সর্বশেষ স্টেজ হচ্ছে এই মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের চেয়ে নিচে আমি এটা নিতে পারবো না। সো এটা হচ্ছে বলতে গেলে সবচেয়ে ক্ষুদ্র কার্বোহাইড্রেট কিংবা সবচেয়ে ক্ষুদ্র কার্বোহাইড্রেটের স্ট্যান্ডার্ড যে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডের বেশি চাইতে পারবো না। এখন এই মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কি? আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম যে CnH2nOn, অর্থাৎ CHO, এই 3টার অনুপাত হবে 1:2:1। এরা হচ্ছে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত। এখন মনোস্যাকারাইড কত থেকে কত কার্বন বিশিষ্ট হতে পারে সেটা আমাদের জানা লাগবে। মনোস্যাকারাইড হতে পারে 3 কার্বন বিশিষ্ট এবং সর্বশেষ হতে পারে 10 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এই জায়গায় একটা বিষয় আছে যে 3 কার্বন বিশিষ্ট এর নিচে মনোস্যাকারাইড কিন্তু আসলে পসিবল না, বাট 10 কার্বনের থেকে বেশি বড় মনোস্যাকারাইড পসিবল, বাট সেগুলো হবে অনেক অস্থিতিশীল, যে হওয়ার পরপরই ভেঙে যাবে, কিংবা এইগুলারে
আমাদের বডিতে করার মতো, কাজে লাগানোর মতো যে এনজাইমগুলো প্রয়োজন, সেই এনজাইমগুলো আমাদের বডিতে নাই। তো এই কারণে এগুলো খুব একটা আলোচনা করা হয় না, এদের পরিমাণও খুব কম, যেহেতু অস্থিতিশীল হওয়ার পরপরই ভেঙে যায়। সো 3 থেকে 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডগুলোই বেশি প্রযোজ্য। তো যদি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হয় তাহলে আমরা বলবো ট্রায়োজ, 4 কার্বন বিশিষ্ট হলে টেট্রোজ, 5 কার্বন বিশিষ্ট হলে বলবো পেন্টোজ, 6 কার্বন বিশিষ্ট হলে বলবো হেক্টোজ, তারপরে 7 কার্বন হলে হেপ্টোজ, অক্টোজ। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা আগাইতে থাকবো। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো যে ভাই 3 কার্বনের থেকে কম কেন হইতে পারবে না? আপনি তো বললেন যে 10 কার্বনের থেকে বেশি কেন হইতে পারবে না, বা 3 কার্বনের থেকে কম। প্রথমেই এর আনসার দিতে গেলে আমাদের যাওয়া লাগবে শর্তে, যে শর্তে আমরা কি বলছিলাম। শর্তে বলছিলাম যে প্রথমত অ্যালডিহাইড আর কিটোনমূলক থাকা লাগবে, তারপরে পলিহাইড্রক্সি হওয়া লাগবে। এখন তুমি চিন্তা করো, আমরা 2 কার্বন বিশিষ্ট যদি একটা চিন্তা করি কার্বোহাইড্রেট সি, 2 কার্বন। এখন একটা কার্বনে আমাদের অবশ্যই যে এই জায়গায় থাকা লাগবে, অ্যালডিহাইড অথবা কিটোন থাকা লাগবে। সো আমি দিলাম অ্যালডিহাইড। এখন এই জায়গায় আমি যদি হাইড্রক্সাইড মূলক দেই, এই জায়গায় কি আসলে একটা হাইড্রক্সি মূলক হয়ে গেল না? হাইড্রক্সি মূলক কয়টা? একটা। সো আমাদের কয়টা হাইড্রক্সিল মূলক লাগবে? আমাদের লাগবে পলি, একের অধিক হাইড্রক্সিল মূলক লাগবে। সো 2 কার্বন দিয়ে কিন্তু হইতেছে না। আর যদি 1 কার্বনের কথা চিন্তা করো, 1 কার্বন দিয়ে তো হচ্ছে মিথানল হইতেছে, সেটা তোমরা শুরুতেই দেখলাম। সো 2 কার্বন দিয়ে আমাদের পলিহাইড্রক্সি পসিবল না। তো এই জায়গায় তুমি এখন বলতে পারো যে ভাই এই 2 জায়গায় হচ্ছে ওএইচ যুক্ত করে দেন। দেখো এই জায়গায় পলিহাইড্রক্সি বলতে মানে এরকম হাইড্রক্সিল মূলক লাগবে যারা আলাদা আলাদা কার্বন ডাইঅক্সাইড মানে কার্বনের সাথে যুক্ত আছে, বুঝতে পারছো? সো তুমি একটার সাথে 3টা লাগাই দিলে সেটা কার্বোহাইড্রেট হবে না। ঠিক আছে, তো 3 কার্বনের নিচে পসিবল না। সো 3 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড সেটা আমরা দেখব। তাই বলতেছি আমরা হচ্ছে ট্রায়োজ। এখন এই মনোস্যাকারাইডগুলো 2 ধরনের হইতে পারে যে অ্যালডোজ এবং হইতে পারে কিটোজ। অর্থাৎ যদি সেখানে অ্যালডিহাইড মূলক থাকে তাহলে আমরা সেটারে অ্যালডোজ বলবো, আর যদি কিটোন মূলক থাকে তাহলে কিটোজ সুগার বলবো। ঠিক আছে, তো চলো 3 কার্বন বিশিষ্ট আমরা দেখি। 3 কার্বন একটাই হচ্ছে, আমি অ্যালডিহাইড মূলক দিলাম, তারপরে OH, এই দেখো এই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট আমাদের যে মনোস্যাকারাইড। এর নাম কি? 3 কার্বন বিশিষ্ট যে কোনো কিছুই আমরা মূলত গ্লিসা দিয়ে দেখবো, কারণ গ্লিসারলের সংকেত এরকম। সো এরা বলবো আমরা হচ্ছে গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড। এখন এটা বলো তো অ্যালডোজ সুগার না কিটোজ সুগার? যদি কোশ্চেন আসে, এই কোশ্চেনটা কিন্তু আসে কোনটা অ্যালডোজ সুগার কোনটা কিটোজ সুগার, তাহলে দেখো এই জায়গায় নাম দেখেই বুঝতে পারছি শেষে আছে অ্যালডিহাইড, এবং এর সংকেত দেখে দেখলাম এই যে অ্যালডিহাইড মূলক আছে। ঠিক আছে, যে একটা হাইড্রোজেন যুক্ত আছে যেহেতু, সো এটা হচ্ছে অ্যালডোজ সুগার। সো ট্রায়োজের মধ্যে অ্যালডোজটা দেখলাম। সো ট্রায়োজের মধ্যে আরেকটা আছে, সেটা কি? কিটোজ। কিটোজের তাহলে কীরকম হবে? কার্বন কার্বন কার্বন, এই জায়গায় হচ্ছে H2OH, এবং এই জায়গায় ডাবল বন্ড O। সো এখন দেখো এই যে সি ডাবল বন্ড O, এর 2 পাশেই কিন্তু কি যুক্ত? কার্বন যুক্ত। আমরা কি বলছিলাম? 2 পাশে যদি কার্বনের যৌগ যুক্ত থাকে তাহলে তখন আমরা ওইটারে হচ্ছে কিটোনমূলক বলবো। ঠিক আছে, সো এটাও একটা শর্করা এবং 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড অর্থাৎ ট্রায়োজ, এবং এর নাম কি? এর নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2, এবং হাইড্রক্সি মানে কি? হাইড্রক্সির মূলক। কয়টা হাইড্রক্সির মূলক আছে? 2টা হাইড্রক্সি মূলক, এবং অ্যাসিটোন। অ্যাসিটোন এই যে দেখো টোন, কিটোন। ঠিক আছে, এই যে টোন, এই টোন দেখেই বুঝবা যে ওটা কিটোন নাকি অন্য কিছু। সো গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এটা হচ্ছে আমাদের ট্রায়োজ সুগার। এখন আমরা যদি টেট্রোজ সুগারের কথা বলি, টেট্রোজ। আচ্ছা, একটা জিনিস হচ্ছে তোমাদের বলতে ভুলে গেছি, বলা উচিত, সেটা হচ্ছে OAC। যে কোনো কিছু শেষে যদি তুমি OAC দেখো, এর মানে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবং যে কোনো কিছু শেষে যদি তুমি ASE এই কথাটা দেখো, সেটা হচ্ছে এনজাইম। সো এই দুটার মধ্যে গোলায় ফেলবা না। যেমন যদি আমি বলি ম্যালটোজ, এই ম্যালটোজের শেষে কি আছে? OAC। সো এটা আসলে কি? এটা হচ্ছে কার্বোহাইড্রেট। বাট তুমি যদি লেখো ম্যালটেজ,
ম্যালটেজ। তাহলে এটা কিন্তু কার্বোহাইড্রেট না, এটা হচ্ছে এনজাইম। কোন এনজাইম? যে এনজাইম এই ম্যালটোজের উপরে কাজ করবে কিংবা ম্যালটোজটা ভাঙবে, তখন আমরা তারে বলবো হচ্ছে ম্যালটেজ। সো আশা করি এটুক বুঝতে পারছো যে ম্যালটোজ মানে এএসি কিংবা ওএসি থাকলে কি হয়। ঠিক আছে, সো আমরা এখন দেখব যে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড বা টেট্রাস। তাইলে এরও কি হইতে পারে? এর হইতে পারে হচ্ছে একটা অ্যালডোজ এবং আর একটা হইতে পারে কিটোজ। আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো কিভাবে এই সংকেতগুলো লেখা লাগে কিংবা আঁকানো লাগে, তাইলে কিন্তু এক্সাম হলে অনেক সুবিধা পাবে। ঠিক আছে, তো অ্যালডোজের ক্ষেত্রে লিখি আমরা 4টা কার্বন আগে দিয়ে নিলাম। অ্যালডোজ যেহেতু অ্যালডিহাইড মূলক দিয়ে দিলাম, তারপরে এইচ ও এইচ, এইচ ও এইচ, তারপরে CH2OH। এই হয়ে গেল হচ্ছে আমাদের এরিথ্রোজ। এখন তোমাদের যে শুরুতে বলছিলাম এই সাধারণ সংকেত ছিল কি CnH2nOn, এটা মিলতেছে কিনা এটাও আমাদের দেখা উচিত না। দেখো এই জায়গায় কার্বন আছে কয়টা? 4টা। তারপরে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন দেখো 1 2 3 4 5 6 7 8 C8। এবং অক্সিজেন আছে কয়টা? 1 2 3 4, সো 4টা। তো দেখছো 1:2:1 অনুপাত চলে আসছে। সো ঠিক এরকমই তুমি যে কোনো মনোস্যাকারাইডের ক্ষেত্রে এই অনুপাতটা পাবা। ঠিক আছে, সো এই যে 4 কার্বন বিশিষ্ট অ্যালডোজ এর নাম হচ্ছে এরিথ্রোজ। ইরিথ্রোজ। ইরিথ্রো দেখলে তোমরা বুঝবে এই জায়গায় 4 রিলেটেড কিছু বলা হইতেছে। যেমন আমরা যদি হিমোগ্লোবিনের কথা চিন্তা করি, হিমোগ্লোবিন কই থাকে? রেড ব্লাড কর্পাসলে থাকে বা আরবিসিতে থাকে। তো আরবিসির আরেকটা নাম কি? আরবিসির আরেকটা নাম কিন্তু হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে এর নাম এরিথ্রোসাইট কেন হয়েছে? তার মানে ওই জায়গায় 4 রিলেটেড কিছু আছে। কি 4? এটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে 4টা চেইন থাকে। ঠিক আছে, সো 4 দেখলেই বুঝবা হচ্ছে সেটা, সরি ইরিথ্রো দেখলেই বুঝবা হচ্ছে এটা 4 সংক্রান্ত কিছু বুঝাইতেছে। তাহলে এর কিটোজের স্ট্রাকচার কীরকম হবে? শেষের দুইটা লিখে নিলাম CH2H, CH2OH, এটাই হচ্ছে ডাবল বন্ড ও, এবং এটাই হচ্ছে এক পাশে OH এক পাশে H। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিটোজ সুগারের সংকেত। এর নাম কি? এর নাম হচ্ছে এরিথ্রোলোজ। এরিথ্রোলোজ, একটা হচ্ছে এরিথ্রোজ এবং একটা হচ্ছে এরিথ্রোলোজ। ঠিক আছে, এই জায়গায় যদি তুমি চিন্তা করো যে কার্বন কয়টা আছে? 1 2 3 4। হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 C4H8 ও 1 2 3 4 O4। সো এই জায়গায় কিন্তু মিলে গেল। এবং এই জায়গায় দেখো এই যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি কার্বনিল মূলক আছে। কি মূলক? এটা কিটোন মূলক। সো এরিথ্রোলোজ। আশা করি বুঝতে পারছো এরিথ্রোজ এরিথ্রোলোজ। এই হচ্ছে ছিল টেট্রোজ এবং ট্রায়োজ। এখন টেট্রোজ এবং ট্রায়োজ থেকে আমাদের আগানো লাগবে সেটা হচ্ছে পেন্টোজের দিকে। অ্যান্ড কারণ পেন্টোজ অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই পেন্টোজ দিয়েই কিন্তু আমাদের যে ইগুলো আছে বডি, ডিএনএ আরএনএ, এই এত গুরুত্বপূর্ণ উপাদান আমাদের যে বংশগতির ভৌত ভিত্তি বলতেছি আমরা এগুলারে। সো এই পেন্টোজ এগুলো দিয়েই তৈরি। পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের মাঝে কী কী আছে? পেন্টোজ সুগারের মাঝে অনেক পেন্টোজ সুগারই আছে। উদাহরণ হিসেবে দিলে বলা যায় রাইবোজ, তারপরে জাইলোজ, তারপরে অ্যারাবিনোজ, তারপরে হচ্ছে রাইবুলোজ। এটা কি? কিটোজ, বুঝতে পারলাম আমরা। তারপরে হচ্ছে জাইলুলোজ। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট শর্করা বা 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এর আমরা কি বলতেছি? এদের আমরা বলতেছি হচ্ছে পেন্টোজ সুগার। সো আমরা রাইবোজের স্ট্রাকচার দেখি, চলো রাইবোজ কীরকম হবে।
এই হচ্ছে আমাদের রাইবোজের স্ট্রাকচার। তাহলে রাইবুলোজের স্ট্রাকচার কীরকম হবে? রাইবুলোজের স্ট্রাকচার হবে এই যে 2 নাম্বার কার্বনে কিটোন মূলক থাকবে, বাকি সব সেম তোমরা বসায় নিবা। এটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে করো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাইবোজ এবং রাইবুলোজের স্ট্রাকচার। এখন এই জায়গায় একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, রাইবোজ এবং রাইবুলোজ এগুলা অনেক গুরুত্ব নিয়ে পড়া হয়। এর কারণ হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএর মূল উপাদান কিন্তু এরা। এখন একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা যে অ্যালডোজ সুগার এবং কিটোজ সুগার এই দুটো তুমি আলাদাভাবে কি দিয়ে বুঝবা? এটা হচ্ছে অ্যালডোজ সুগারের নাম শেষেগুলো দেখো, রাইবোজ, জাইলোজ, তারপরে এরিথ্রোজ। বাট কিটোজ সুগারের কথা চিন্তা করো, কিটোজ সুগারে দেখো রাইবুলোজ, জাইলুলোজ, এরিথ্রোলোজ। সো শেষে যদি লুলোজ টাইপের কিছু থাকে সেটা দিয়ে তুমি কিটোজ আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? সো এখন এই যে রাইবোজ পড়তেছিলাম আমরা, অ্যালডোজ, আমি মুছে ফেলছি সম্ভব। আচ্ছা, এই যে এখন এই রাইবোজ রে এরা দিয়ে তৈরি হয় হচ্ছে ডিএনএ। এখন আরএনএ। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ কি দিয়ে তৈরি হয়? ডিএনএ কিন্তু তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে। সো ডিঅক্সি বলতে কি বোঝায়? ডি শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ বা নাই, আর অক্সি মানে কি? অক্সিজেন। সো একটা অক্সিজেন নাই ডিঅক্সিতে। কোন জায়গায়? এই যে 2 নাম্বার কার্বনের অক্সিজেন, এই জায়গায় এটা থাকে না, এই জায়গায় দুই পাশেই থাকে হচ্ছে হাইড্রোজেন। সো এটা হয়ে গেল হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এখন রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এই দুইটার মধ্যে পার্থক্য কি তাইলে? যে এরা 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন থাকতেছে শুধু ডিঅক্সিরাইবোজে, এবং রাইবোজে 2 নাম্বার কার্বনে অক্সিজেনও থাকতেছে, হাইড্রোজেনও থাকতেছে। তারপরে রাইবোজ থেকে আরএনএ তৈরি হইতেছে, ডিঅক্সিরাইবোজ থেকে হচ্ছে ডিএনএ তৈরি হইতেছে। এরকম আরও বেশ কিছু পার্থক্য আছে। আমরা যখন ক্লাসটা প্রসিড হবে আর একটু সামনে গেলে আমরা দেখব যে আর কি কি আছে, ঠিক আছে? তো আজকে প্রথম ক্লাস এই পর্যন্তই রাখি। এরপরে আমরা হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্য, তারপরে হেক্সোজ সুগার শেষ করব, তারপরে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলো আমরা ধীরে ধীরে পড়ব। সো বেস্ট অফ লাক, আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে দেখা হইতেছে।